নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। এবার আর ভিন রাজ্যের ওপর নির্ভরতা নয়, বাংলা খোদ তৈরি করবে আধুনিক মানের আলুর বীজ। জলপাইগুড়িতে এসে জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পাশাপাশি সারের কালোবাজারি রুখতে পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটাই জানান শোভনবাবু। প্রায় 200 কোটি টাকা বকেয়া মেটানোর দাবিতে আজ জলপাইগুড়ি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঠিকাদাররা পিএইচই ডিভিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বকেয়া না মিটলে আগামীতে অনশনের হুমকি ঠিকাদারদের। পাঞ্জাবের ওপর আর নির্ভর নয়, এবার বাংলা নিজেরাই তৈরি করছে আধুনিক আলুর বীজ, যা দিয়ে ভালো ফলন হবে ও স্বল্প খরচে কৃষকেরা পাবে, জানালেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যের আলু বীজ নিয়ে একটা সমস্যায় পড়তে হয় প্রতি বছর কৃষকদের। ভালো আলুর বীজ পাওয়া যায় না এবং এই আলুর বীজ নিয়ে একটা কালোবাজারির সমস্যা দেখা দেয় বাজারে। এবং যদিও বীজ পাওয়া গেল, তা ফলন ভালো দেয় না। মাঝে মধ্যে দেখা যায় কৃষকদের মধ্যে অভিযোগ উঠে আসে। সেই সমস্যা দূর করতে রাজ্যের 3 জায়গায় আলুর বীজ তৈরি করছে রাজ্য সরকার। তেমনি এক জায়গা হলো জলপাইগুড়ির মোহিতনগর হর্টিকালচার ডিপার্টমেন্ট। সেখানে আজ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এসে পরিদর্শন করলেন। কিভাবে কাজ করছে, কতটা কাজ হচ্ছে, কৃষকদের কি কি সমস্যা রয়েছে, কৃষক এবং অন্যান্যরা কি কি কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের সঙ্গে তিনি বৈঠক করলেন, তাদের সমস্যা শুনলেন এবং জানালেন আলুর বীজের জন্য আর অন্য রাজ্যের উপর নির্ভর করতে হবে না। আধুনিক আলুর বীজ এবার বাংলায় পাওয়া যাবে। 3 জায়গায় হচ্ছে, একটা হচ্ছে মেদিনীপুরে, একটা হচ্ছে নদিয়াতে, আর এটা থার্ড। এই 3টে জায়গা হচ্ছে আপাতত। এছাড়া এই যে পিওসরা করছে, শুনলেন আপনি, এরাও করছে। আরও কিছু প্রাইভেট অর্গানাইজেশনকেও দেওয়া হচ্ছে, যাতে করে দ্রুত আমরা এই মানে উন্নত মানের আলু বীজ তৈরি করতে পারি এবং আমাদের নির্ভরতা পাঞ্জাব, হরিয়ানা বা যাই হোক যে কোনো রাজ্যের উপরে নির্ভরতাটাকে আমাদের জিরোতে নিয়ে আসতে হবে। টার্গেট দিয়েছেন মুখ্যমন্ত্রী 30 সাল 2030। আমার বিশ্বাস, আমি নিজে, আমাদের মানে বৈজ্ঞানিক রয়েছেন এখানে, উনি নিজের কাজ করছেন, উনি যেভাবে বললেন তাতে আমার বিশ্বাস আমরা 30-এর আগেই কমপ্লিট করতে পারবো। সারের কালোবাজারি রুখতে পদক্ষেপ নেবে রাজ্য সরকার। বুধবার জলপাইগুড়ি সফরে এসে এমনটাই জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন সার্কিট হাউসে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মন্ত্রী। বৈঠকে কৃষি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। কৃষিমন্ত্রী জানান, ধান উৎপাদন ও রক্ষণাবেক্ষণে আরও গুরুত্ব দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ ও ঝড়ের সময় যাতে ধান মাঠে নষ্ট না হয় সেই বিষয়ে বিশেষ নজর দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে সারের কালোবাজারি নিয়ে। এই সমস্যা রুখতে রাজ্য সরকার কড়া নজরদারি চালাবে বলেও জানান মন্ত্রী। কৃষকদের স্বার্থে সঠিক সময়ে সঠিক পরিমাণে সার পৌঁছে দেওয়ার ওপর জোর দেন তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে রাজ্যের অগ্রগতি বজায় রাখতে কৃষকদের পাশে থাকাই সরকারের অঙ্গীকার। প্রশাসনের বিভিন্ন স্তরের সঙ্গে সমন্বয় রেখে সুষ্ঠু কৃষিনীতি প্রয়োগে জোর দেওয়া হবে। মন্ত্রী জানান, কৃষকদের স্বার্থে প্রতিটি সমস্যা গুরুত্ব দিয়ে দেখা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের যারা 3টে জেলা, দার্জিলিং, কালিম্পং আর জলপাইগুড়ি, এদের যে প্রোগ্রেস, আমাদের যে টার্গেট দিয়ে দেওয়া হয় বছরের শুরুতে, যেমন এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে, সেই কাজ ওরা কতটুকু করতে পেরেছে তারই একটা আমাদের বিশ্লেষণ করা হয় যে আমরা এতটা করতে পেরেছি। আমার 98% করেছি, 99% করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমার এই 3টে জেলা স্যাটিসফ্যাক্টরি কাজ করছে এবং অলমোস্ট দে হ্যাভ রিচড দ্য টার্গেট। অনেকটাই রিচ করতে পেরেছি। যেটা আমি বলে দিয়েছি এদেরকে সবাইকে, যে সারের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যেন কালোবাজারি না হয়। কালোবাজারিকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে। 1, 2 ফার্ম মেকানাইজেশনে গুরুত্ব দিতে হবে। তাহলে কি হবে, অনেক জায়গায় আমরা দেখা যায় যে প্রচন্ড হঠাৎ একটা সাইক্লোন এসে গেল, মাঠে জিনিস পড়ে আছে, ধান পড়ে আছে। ফার্ম মেকানাইজেশনে কি হয়, হাতে সেই ধান কাটতে গেলে হয়তো 5 দিন 7 দিন লেগে যাবে।
আমার 1.5 দিন কি 2 দিনে আমি পুরো জিনিসটা তুলে নিতে পারবো। এই জন্য ফার্ম মেকানাইজেশনে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আমাদের জেলা করছে, চেষ্টাও করছে, আমরা চেষ্টা করছি। ফলে আমাদের ডিপার্টমেন্ট মানে পুরোপুরি চেষ্টা করছে যাতে করে ওই কৃষি ব্যাপারটা যাতে চাষির কোনো ক্ষতি না হয়, তারা আরো বেশি বেনিফিটেড হয়। ফুলবাড়ি জল উত্তোলন কেন্দ্র পরিদর্শনে এলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গত 2 দিন ধরে শিলিগুড়িতে জলের সমস্যায় ভুগছেন শহরবাসী। ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্র ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ ও অল্টারনেটিভ ইনটেক অয়েল পরিদর্শন করতে এলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এমএমআইসি দুলাল দত্ত সহ অন্যান্য আধিকারিকেরা। এ বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, আজ এই ফুলবাড়ি জল উত্তোলন কেন্দ্র সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করা হলো। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে জলের সমস্যা দেখা দিয়েছে। তিস্তায় প্রচুর পলিমাটি ভেসে আসছে। আমাদের 33টা ট্যাঙ্ক কাজ করছে, আরও পিএইচি থেকে 25টা নামানো হবে। কাল থেকে 1.5 লক্ষ জলের পাউচ দেওয়া হবে। এছাড়াও জলের সমস্যা মেটাতে নতুন পন্ড বানানো হবে। 25টা আমরা 3000-এর ট্যাঙ্ক আমাদের আছে, আর পিভিসি ট্যাঙ্কগুলো আমরা গাড়ি হায়ার করে সেগুলোকে চালু করছি। সাথে পিএইচি থেকে আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলেছি, 3টে ট্যাঙ্ক আমাদের কালকে আমরা পেয়ে যাব। সেই ট্যাঙ্ক 3টেকে আমরা কাজে লাগাচ্ছি। প্লাস আমরা 1.5 লক্ষ পাউচ পার ডে পিএইচি আমাদের দেবে, সেটা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা হচ্ছে। সেই পাউচগুলো আমরা মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এইভাবে আমরা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে এটা পৌঁছাচ্ছি। কালকে কতগুলো বিষয় নিয়ে ইরিগেশন মিনিস্টারের সাথে আমার কথা হবে, এবং আজকে পিএইচি প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তার সাথে সকালবেলা আমি বিষয়ে কথা বলেছি। এখানে আমরা অল্টারনেটিভ ওয়েল, তার জল যেটা আসছে সেটা আমরা দেখলাম। এখন আমরা প্ল্যান্টে যাব। স্বাভাবিক হতে সময় লাগবে। স্বাভাবিক তো এটা আমাদের হাতে নেই, দেখতেই পাচ্ছেন, কিন্তু আমরা বিজ্ঞানের যা নতুন নতুন মেথোডোলজি আছে সেগুলোকে কাজে লাগাচ্ছি। ভিজে ভিজে জয় উদযাপন। শিলিগুড়িতে আরসিবি ভক্তদের উন্মাদনা চরমে। দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান। আইপিএলের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নের মুকুট পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবির। আর এই আনন্দে মঙ্গলবার রাতে শিলিগুড়ি ভেসে গেল উল্লাসে। শহরের ভেনাস মোড়ে রাত গড়াতেই জমে ওঠে ভক্তদের ভিড়। প্রবল বর্ষা উপেক্ষা করে শত শত আরসিবি সমর্থক হাতে ব্যানার, পতাকা আর কোহলির পোস্টার নিয়ে রাস্তায় নেমে পড়েন। বাঁধভাঙা আবেগে ফুটে ওঠে আতশবাজি, স্লোগান আর ঢাকের তালে উদযাপন। এক আরসিবি ভক্ত বলেন, আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম এই মুহূর্তটার জন্য। কোহলি আমাদের হৃদয়ের রাজা, আজ ওর চোখে জল ছিল, আমাদেরও। এদিন শুধু শিলিগুড়ি নয়, গোটা দেশের নানা প্রান্তে আরসিবির জয় উদযাপিত হয়। তবে ভেনাস মোড় যেন রীতিমতো লাল কালো উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। প্রচণ্ড বৃষ্টিও রুখে রাখতে পারেনি ক্রিকেট প্রেমীদের আবেগ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিও দেখা যাচ্ছে কাদায় ভিজে জুতো হাতে নিয়েই নাচছেন সমর্থকেরা। ক্রিকেট যে শুধু খেলা নয়, তা আরও একবার প্রমাণ করে দিল আরসিবির এই স্বপ্ন জয়, এবং তার রেশ ছড়িয়ে পড়ল শিলিগুড়ির রাস্তায় রাতভর। জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির আহ্বানে বুধবার জলপাইগুড়ি শহরে আয়োজিত হলো এক সম্প্রীতি যাত্রা। শহরের স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে এই পদযাত্রা শেষ হয় গান্ধী মূর্তির কাছে। দেশজুড়ে ক্রমবর্ধমান ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক বিভ্রান্তির আবহে এই যাত্রা সৌভ্রাতৃত্ব ঐক্যের বার্তা বহনকারী বলে দাবি কংগ্রেসের। পদযাত্রার মাধ্যমে কংগ্রেস কর্মীরা ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্ব ও সাহসিকতাকে সম্মান জানান। পাশাপাশি অপারেশন সিন্দুরের নামে সেনাবাহিনীর কাজকে ভোট প্রচারের অংশ করে তোলার অভিযোগ তোলে কংগ্রেস। এই অপচেষ্টা যে সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী, সেই বার্তাও স্পষ্টভাবে দেন নেতারা। জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, দেশের সুরক্ষা, গণতন্ত্র ও সংবিধান রক্ষার লক্ষ্যে আমাদের লড়াই। জাতি, ধর্ম, বর্ণের বিভাজন নয়, এই দেশকে এগিয়ে নিয়ে যাবে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির আদর্শ। সেই ভাবনাকেই সামনে রেখে আজকের সম্প্রীতি যাত্রা। আমাদের জাতির জনক গান্ধীজির মর্মর মূর্তির পাদদেশে এসে উপস্থিত হয়েছে। এখানে তাকে সংক্ষিপ্তভাবে শ্রদ্ধা জ্ঞাপন করবার পর আমাদের আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা হবে। আমি অনুরোধ করছি জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির সভাপতিকে মাইক্রোফোনটা তুলে দেওয়ার জন্য। আজকে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের ডাকে সম্প্রীতি যাত্রা। আমরা যুগপুরুষ স্বামীজির স্ট্যাচু থেকে শুরু করে জাতির জনক গান্ধীজির স্ট্যাচু পর্যন্ত সম্প্রীতি যাত্রা করলাম। এই দেশের সুরক্ষা, এই দেশের গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও, বহুত্ববাদকে বাঁচিয়ে রাখো,
জাত ধর্ম বর্ণের বিভাজন নয়, একতা এবং সৌভ্রাতৃত্বই আমাদের পথ দেখাবে। এই বার্তাকে সামনে রেখে আমাদের এই সম্প্রীতি যাত্রা বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা করছি। সেই সঙ্গে সঙ্গে সেনা নায়ক যারা প্রাক্তন আছেন আমাদের মধ্যে, তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করলাম। তাদের জন্যই আমরা সুরক্ষিত, তারাই আসল নায়ক আমাদের জীবনে। তাদেরকে সম্মান প্রদর্শন করে আমরাও গর্বিত। আজকে আমাদের এই কর্মসূচি ছিল। র্যালিও ছিল একটা, হ্যাঁ, কোথা থেকে শুরু করলেন র্যালি, কোন জায়গায় শুরু করলেন? স্বামী বিবেকানন্দের মূর্তি থেকে শুরু করে মহাত্মা গান্ধীর মূর্তি পর্যন্ত আসলাম। আমরা এই র্যালির মাধ্যমে যেরকম দেশের বিভাজনের রাজনীতি যেটা চলছে, মা বোনেদের সিঁদুর নিয়ে রাজনৈতিক প্রচার, ভোটের প্রচারের যে কুমতলব বা একটা কুৎসিত ব্যাপার চলছে, তার বিরুদ্ধে দেশকে আরও বেশি একতা বন্ধনে আবদ্ধ হওয়ার তাগিদে মানুষকে আহ্বান জানিয়ে আমাদের এই সম্প্রীতি যাত্রা। বুধবার জলপাইগুড়ির রাজবাড়ি দিঘিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়ে গেল এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবকের নাম রানা বসাক। বয়স আনুমানিক 18 থেকে 20 বছর। সে বজরাপাড়া এলাকার বাসিন্দা। এদিন দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে রানা দিঘিতে সাঁতার কাটতে নামে। প্রত্যক্ষদর্শীরা জানান পুকুরের মাঝামাঝি পৌঁছে সে হঠাৎই তলিয়ে যায় এবং এরপর আর উঠে আসেনি। ঘটনার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার অভিযান। জলপাইগুড়ি পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের এবং সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চললেও নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি। পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা জানান, ছেলেটি বজরাপাড়া এলাকার, নাম রানা বসাক। ঘটনাটি শুনেই আমি ঘটনাস্থলে পৌঁছেছি। প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রচেষ্টা করা হচ্ছে। এই খবর লেখা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কাজ এখনো চলছে। চারজন নামছে চলে, হ্যাঁ, আবার 2জন উপরে ছিল। এবার 2জন এই সামনে এখানে সাঁতার কাটতেছিল, আর 2জন আগামী করে বলে পার হবে। আচ্ছা, পার হইতে গেছে, মানে হাফ পার হয়েছে, হাফের থেকে একটু বেশি পার হয়েছে। ওখানে গিয়ে চেঁচামেচি শুরু করছে, এই পারতেছি না বলতে বলতে ডুবেই গেল। তারপরে একজন তো ওই পরে যাইতে নিল, কিছু দূর গিয়ে ও যাইতে পারতেছে না। এইবার ওই পরে কয়েকটা ছেলে মানে পার্কে আসছিল ঘুরতে, ওরা জিন্স প্যান্ট শুদ্ধ নামছে, নাইমে 2জন নাইমে ওকে উঠাইছে। ও কোন জায়গাটা বলতে পারবে যে ডুবছে? ও একটু জায়গাটা দেখেন। মোটামুটি একটা বলতেছি, এই সোজা হবে সিঁড়িটা, এই সোজা সিঁড়িটা গাছের পাশে, এইটার থেকে এইটার এই সিঁড়িটার লেভেলে গেলে হয়ে যাবে হাফের একটু বেশি পারে। এখানে হঠাৎ আমার কাছে একটি ফোন আসে যে এখানে 19-20 বছর বয়সের একটি ছেলে সাঁতার কাটতে কাটতে ডুবে যায় এবং রেস্কিউ টিমকে খবর দেওয়া হয়েছে। রেস্কিউ টিম এখন খুঁজছে ছেলেটিকে। এখন রেস্কিউ টিম দেখা যাক, আমরা আছি এখানে। কি জানা গেল কোথাকার বাড়ি, কোথায়? বজরাপাড়ার ছেলে, রাহুল বসাক নাম, রানা বসাক নাম এবং 19-20 বছর বয়স। মানে পুরসভার তরফ থেকে কি সিভিল ডিফেন্স? হ্যাঁ, নেমেছে, সিভিল ডিফেন্সের নেমেছে। এখন ওরা অনেকক্ষণ ধরেই জলে আছে, এখন খোঁজা হচ্ছে। এখন দেখা যাক কতক্ষণ লাগে। পরিবারের লোককে জানানো হয়েছে, ওর দাদা এসছে এখানে। কি মনে হচ্ছে এখনো কি মানে মৃত অবস্থায়? এখন দেখুন কি করে বলবো মানে কি অবস্থায় আছে। আমরা তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সুস্থই থাকে যেন এবং তাড়াতাড়ি যেন ওকে খুঁজে বের করা যায়। কার সাথে এসেছিল কিছু জানা গেছে, বন্ধু বান্ধব বা? না, আমি তো সেই মুহূর্তে ছিলাম না, আমি ফোন পাওয়া মাত্রই এখানে এসেছি। উত্তরের সংবাদে এখন সময় বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়।
আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। $200 কোটি টাকা বকেয়া মেটানোর দাবিতে পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ঠিকাদাররা। বকেয়া মেটানো না হলে আগামীতে অনশন করারও হুমকি দেন। প্রায় 200 কোটি টাকা বকেয়া রয়েছে সরকারের কাছে, আর সেই বকেয়া মেটানোর দাবিতে আজ জলপাইগুড়ি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পিএইচই ডিভিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন জলপাইগুড়ি ওয়েলফেয়ার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পিএইচই ডিভিশনের ঠিকাদাররা। মূলত 156 জন ঠিকাদার এই দপ্তরে বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছেন। তারা এই দপ্তরের কাজে যুক্ত ছিলেন, কিন্তু তাদের বকেয়া টাকা এখনো পর্যন্ত মেলেনি। আর এই দাবিতে আজকে তারা এই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। মূলত তাদের দাবি অবিলম্বে বকেয়ার টাকা প্রদান করতে হবে। তাদের এই বকেয়া 2 বছর ধরে আছে বলে তারা জানিয়েছেন। তাদের বকেয়া টাকা এখনো পর্যন্ত মেটেনি, তাই বাধ্য হয়ে এই দপ্তরের সামনে আন্দোলনের রূপরেখা নিয়েছে বলে তারা জানিয়েছেন। আগামীতে বকেয়া মেটানো না হলে অনশন করারও হুমকি দিয়েছেন তারা। আমার নাম হচ্ছে বিল্টু দাস, জলপাইগুড়ি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। আজকে আমাদের ডেপুটেশনের জন্য সাহেবের কাছে টাইম নেওয়া হয়েছিল, তা আজকে সেই টাইমে আমরা যথারীতি এসেছি সবাই কন্ট্রাক্টররা মিলে। আজকে সাহেবকে আমরা ডেপুটেশন দিলাম। ডিউ টু আমরা প্রচুর কাজ আমাদের সব পেন্ডিং হয়ে গেছে, বিলপত্র পাচ্ছি না, সেই জন্য আমরা কবে পাবো তার আশ্বাস নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম। ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হলো, ভালোভাবেই কথা হলো, তা দেখা যাক। এরপরে আমাদের পরবর্তী 11 তারিখে সারা বাংলায় পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সম্মেলন আছে এবং আমাদের সেখানেই এই বিভিন্ন এজেন্ডাগুলো সব ওখানেই মানে আলোচনা হবে এবং আলোচনায় যা সুফল হবে সেটাই আমরা সমস্ত জেলায় জেলায় আমরা সেটা পালন করব। এবং আসছে দিন যদি পেমেন্টের অবস্থা এরকম হাল হয় তাহলে আমাদের পক্ষে সমস্ত ঠিকাদারদের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে উঠছে এবং এই আন্দোলন আমাদের আরও বৃহত্তর আন্দোলনের দিকে পৌঁছাবো এবং যদি না হয় আমাদের অনশনের রাস্তায় যেতে হবে। এর আগেও আপনারা আন্দোলন করেছিলেন, হ্যাঁ। আজকে কি আমরা হচ্ছে জলপাইগুড়ি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পিএইচই ডিভিশনের কি কারণে নেতৃবৃন্দ প্লাস হচ্ছে আমার কর্মীবৃন্দ। দাবিটা কি রয়েছে আপনাদের? আমাদের তো 7 দফা দাবি নিয়ে আমরা আজকে ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন দিলাম। সেই 7 দফা দাবির মধ্যে আমাদের প্রথম দাবি যেটা, সেটা হচ্ছে আমরা পেমেন্ট বহুদিন ধরে আটকে আছে, আমাদের পেমেন্ট হচ্ছে না। কিসের পেমেন্ট? এটা জেজেএম আছে, জল জীবন মিশন, মানে সব কিছু আপনার স্টেট গভর্নমেন্টের যে ফান্ডে কাজ হচ্ছে সেটাও পেমেন্ট হচ্ছে না, মেনটেন্সের পেমেন্ট হচ্ছে না, ইমার্জেন্সি জল সাপ্লাই করা হয় ড্রটে বা ফ্লাডে সেটাও পাচ্ছি না। তারপর আপনার ইলেকশনে পাচ্ছি না, 24-এর ইলেকশনে আমরা এখনও 1 পয়সাও পাইনি। তারপর আপনার ধরেন এই সমস্ত কোনোভাবেই আমরা পয়সা পাচ্ছি না। অক্টোবর মাসের থেকে পুরো সিল হয়ে আছে। মেনটেন্সের পয়সা তো আমরা গত 2 বছর ধরেই প্রায় পাচ্ছি না। আর যেটা ইমার্জেন্সি জল সাপ্লাই সেই পয়সা আপনারা 21 সাল থেকে পাচ্ছি না। কত ঠিকাদার রয়েছে আপনাদের? আমার তো 156 জন মতন ঠিকাদার আছে। কত বকেয়া রয়েছে? বকেয়া আমাদের 200 কোটি টাকা ধরেন। 200 কোটি টাকা লামসাম। নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় বুধবার অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। এদিন সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, 2024 সালের বানারহাট থানা এলাকার ঘটনা এটি। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত যুবক নাবালিকার পড়শি। এই মামলায় মোট 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সওয়াল জবাব শুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 20 বছরের কারাদণ্ড ঘোষণা করেন বিশেষ পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর। আসামিকে 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিকটিমকে লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে 5 লক্ষ টাকা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এটা 29/4/2024-এ অভিযোগ দায়ের করেছিল নাবালিকার বাবা, যে ওই তারিখেই বিকেল 4:30টার সময় তার নাবালিকা মেয়ে, যার বয়স 11 বছর, সে বাড়িতে কাজ করছিল এবং এই আসামি হচ্ছে এই প্রতিবেশী। তারা চা বাগানে পাশাপাশি কোয়ার্টারে থাকে এবং এই ভিকটিম গার্লের বাবা যিনি অভিযোগ করেছেন, তিনি হচ্ছে ডেলি লেবারের কাজ করেন। তিনি সকালবেলা বেরিয়ে যান এবং তার মা চা বাগানের কাজ করেন, সেও সকালবেলা বেরিয়ে যায় এবং বিকেলবেলা কাজ করে ফেরেন। 4:30টার দিকে মেয়েটি যখন তার বাড়ির সামনে কাজ করছিল, সেই সময় এই প্রতিবেশী যুবক তাকে ডাকে তার বাড়িতে মিষ্টি খাওয়ার লোভ দেখিয়ে। তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে তার সঙ্গে তাকে যৌন হেনস্থা করে।
এই ঠিক সেই সময় তার মা বাড়িতে ফিরে আসে এবং মা মেয়েটিকে নাম ধরে ডাকলে মেয়েটি কোনো রকমে সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসে। এসে তার মাকে সমস্ত ঘটনার কথা সে বলে। সে তার মাকে জানায় যে এই অভিযুক্ত তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে তাকে বিছানায় ফেলে দিয়ে তাকে যৌন হেনস্থা করেছে। এবং সেই দিনই তার বাবা চামুরচি আউটপোস্ট, যেটা বানাহাট থানার অন্তর্গত, সেখানে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পরে পুলিশ এই আসামিকে সেদিনকেই অ্যারেস্ট করেন এবং পুলিশ এই কেসে তদন্ত শুরু করেন। মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য এবং 183 জন্য পাঠিয়ে দেন মহামান্য আদালতে। এবং তারপরে সঠিক সময় পুলিশ চার্জশিট দাখিল করেন। পক্সো 6 ধারায় এই মামলাতে চার্জ গঠন হয় এবং চার্জ গঠনের পরে সরকার পক্ষ থেকে এই কেসে টোটাল 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এবং সাক্ষ্য শেষ হওয়ার পরে মহামান্য আদালত, বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুদ উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পরে আজকে এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। তিস্তা জলস্তর বৃদ্ধি সংকটে মাল ব্লকের বাংরাকোট গ্রাম পঞ্চায়েতে টোটগাঁও বস্তির বাসিন্দারা। সিকিম এবং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে লাগাতার প্রবল বর্ষণের প্রভাবে তিস্তা নদীর জলস্তর হঠাৎ করেই বেড়ে যায়। এর ফলে মাল ব্লকের বাংরাকোট গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত টোটগাঁও বস্তিতে দেখা যায় জলোচ্ছ্বাস। গ্রামটি তিস্তা নদীর ধারে অবস্থিত হওয়ায় প্রতিবার বর্ষার মরশুমে এখানকার মানুষজনকে নতুন করে সমস্যার সম্মুখীন হতে হয়। সকাল থেকে নদীর ঘোলা জল ধীরে ধীরে গ্রামে ঢুকে পড়ে। প্রায় 8 থেকে 10টি বাড়ি সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়ে। বাসিন্দারা দ্রুত তাদের গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিস নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হন। স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান রাজু ছেত্রী জানিয়েছেন, গতকাল সকাল 9টা নাগাদ নদীর জল গ্রামের মধ্যে ঢুকে পড়ে। বিকেল পর্যন্ত জলমগ্ন অবস্থায় ছিল গ্রাম। রাতে জল নামতে শুরু করে, তবে জল নামলেই নদী ভাঙন শুরু হয়, সেটাই বড় সমস্যা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঁধ না থাকার কারণে নদীর ধার ক্রমাগত ভেঙে পড়ছে এবং গ্রামটিকে গ্রাস করতে এগিয়ে আসছে তিস্তা নদী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পঞ্চায়েত প্রশাসন তৎপর রয়েছে বলে জানা গেছে। তবে এলাকার মানুষজন দ্রুত স্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন বিপর্যয় এড়ানো যায়। সব ঘর बंद कराए जा रहा है, कोई कहाँ घर थर कुछ भी नहीं है, माट भी नहीं है, कुछ नहीं है। आज 15-22 दिन हो गया क्या। अभी भी घर तो खत्म है ना? खत्म है, आधी घर तो चला गया है, 60-70 घर तो चला गया है। इस बार भी आ रहा है, इधर इधर आ रहा है, घर तोड़ रहा है सब लोग। क्या करो अभी, कहाँ जाओ। बांध बना जी, बांध इस वाली नहीं बनाया। इलेक्ट्रिक है? इलेक्ट्रिक है, इलेक्ट्रिक भी बहुत ज्यादा इधर जा रहा है पानी। कौन सा गाँव है? ये टोट गाँव है। टोट यहाँ पर देखा जो एनिमल डॉक्टर लोग आए हैं, आया है, हो रहा है। आपका नाम? एम कुमारी प्रधान। इस बार में भी अभी क्या बोलेंगे, बोलने का तो कोई जगह है नहीं। सब माने दिखा जा रहा है, अभी तो पानी पूरा घर के अंदर माने ढुक रहा है पानी। अभी आदमी का बहुत ही बेहाल हो जा रहा है। और आप लोग का जो डिमांड था वो की हुआ? हमारा डिमांड बहुत साल हुआ, हम लोग ये डिमांड करते रहा है। बांध के लिए हम लोग का सबसे पहले तो यही है, बांध है। अगर बांध रहेगा, बांध बना पाएंगे तो हम लोग का जो गांव हम लोग बचा पाएंगे। हम लोग का यही आशा है कि सरकार से बार बार हम लोग निवेदन कर रहे हैं कि हमारे गांव को बचाने के लिए कुछ कर दिया जाए, प्रोटेक्शन वाल दिया जाए, लेकिन सरकार सुन ही नहीं रहा है। क्यों ऐसा हो रहा है, ये बहुत ताज्जुब की बात है। इसलिए तो आप लोग का हाल ऐसा है अभी है। वही तो, इसीलिए जमीन तो सब चला गया। जमीन सब चला गया, बहुत सारा, लगभग 500 एकड़ जो जमीन था। घर कितना गया अब तक? घर अभी तो घर नहीं गया है ना, सब मिला के लगभग 70-80 घर तो चला गया है। कौन सा गांव है? टोट गाँव। कुछ मिला है अभी तक तो सरकार की तरफ से तो क्या मिला है क्या नहीं है, वो पंचायत की तरफ से या कहाँ से, वो मुझे उतना मालूम नहीं है। मेन डिमांड क्या है? मेन डिमांड तो हमारी यही है, बांध का। किसी भी हालत में हो, किसी भी वक्त में हो, हम लोग के लिए बांध जरूरी है, चाहिए। आपका नाम? मेरा नाम भीम प्रसाद शर्मा जी। प्रत्येक साल वहाँ पे थोड़ा तिस्ता का नदी बढ़ने की वजह से अभी गांव में पानी होता है। तो इस बार भी ऐसा हुआ है, देखे हम लोग। तो रिलीफ कैंप का कुछ हुआ?
रिलीफ कैम्प हम लोग ने इलनबाड़ी प्राइमरी स्कूल में किया है, लेकिन रिलीफ कैम्प में अभी तक वहाँ गांव से कोई आया नहीं है। हम लोग ने बोले हैं कि अगर ऐसा कुछ प्रॉब्लम होता है, अगर वहाँ पर रहने में असुविधा होता है तो लोगों को हम वहाँ से यहाँ लाएंगे। पानी की रात में ज़्यादा बढ़ता है ना दिन में? जी, रात को बारिश ज़्यादा होता है और शाम के टाइम आपका वहाँ उधर से डैम जब खुल जाता है कालीगढ़ उधर से, तब पानी का स्तर बढ़ जाता है। विजिट की हुआ आप लोग का? जी विजिट हुआ है। और भी करेंगे विजिट? जी, हम लोग करते रहते हैं। हम लोग पंचायत से जितना हो सके हम लोग कर रहे हैं, स्टेप ले रहे हैं। आपका नाम? राजू सेठी, बाड़ागुड़ी को कर रहे हैं। শরীরের জন্য যে ফলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো তালের শাঁস। এখন আম জনতা গরমের মধ্যে সাদা ও কালো তালের শাঁস খেয়েই বাঁচছেন। মাত্র কয়েকদিনের জন্যই আসে এই সুস্বাদু ফলটি। জলপাইগুড়িতে যেহেতু তাল গাছের সংখ্যা নেই বললেই চলে, তাই তালের শাঁস জেলার বাইরের জায়গা থেকে জলপাইগুড়িতে এনে বিক্রি করছেন মুষ্টিমেয় কিছু বিক্রেতারা। তাই তালের শাঁস এবার জলপাইগুড়ির বাজার মাতাচ্ছে। যেহেতু তালের শাঁসের মেয়াদ খুবই কম, তাই দেরি না করে এই ফলের শাঁসটি খেতে দূর দূরান্ত থেকে এখন মানুষ এসে এই ফলের শাঁস খেয়ে তৃপ্তি পাচ্ছেন। তালের শাঁস বিক্রিতেই এখন ব্যস্ত বিক্রেতারা। জলপাইগুড়ি শহরে প্রতি বছরই তালের শাঁস বিক্রি করে থাকেন হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। তারা মূলত জলপাইগুড়ি জেলার বাইরে থেকে তালের শাঁস সংগ্রহ করে সেই শাঁস জলপাইগুড়ির বাজারে বিক্রি করে থাকেন। এবারেও সেই তালের শাঁস বিক্রি করছেন তারা। এক একটি তালের শাঁসের দাম 30 থেকে 40 টাকা, যা গতবারের তুলনায় কিছুটা হলেও বেড়েছে। জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় তাল গাছের অভাবের কারণে জেলার বাইরে থেকে তাল সংগ্রহ করে সেই তালের শাঁস কেটে বিক্রি করে ব্যবসায়ীরা। যারা খাচ্ছেন তারাই বলছেন তালের শাঁস খেয়ে শান্তি বোধ হচ্ছে। কেউ কেউ টোটো চালিয়ে বিশ্রামের সময় একটু তালের শাঁস খেয়ে কাজেরও উৎসাহ পাচ্ছেন। দেখছেন না, বছরের প্রথম তাই তাল খাচ্ছি, খুব ভালো লাগছে। যা গরমও পড়েছে তাই তালটা খেলে আরো শরীরের পক্ষেও খুব ভালো। এদিকে তালের শাঁস তাল কত টাকা দাম দিল? এটা নিচ্ছে 40 টাকা। 40 টাকা। খেতে কেমন? খুব ভালো, খুব ভালো, আর সুন্দর করে কেটে দেয়, খুব ভালো লাগে। তাই এই বছরের সাথে প্রথম তাল খাচ্ছি। ভালো, বছরের প্রথম, মানে খেতে খুব ভালো লাগে। বেশ নারকেলের শাঁসের মতন, 40 টাকা করে পিস। মানে টোটো চালানোর পর গরম হয়ে গেছে, ঠান্ডা খেয়ে কেমন লাগলো? খেয়ে খুব ভালো লাগলো। না, তালের শাঁস দেখে ভালোই লাগছে। খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, ভালো লাগছে। গোয়া ভালো আছে, দেখে বোঝা যাচ্ছে এটা মালদা সাইডের তাল। লোকাল সাইডে? লোকাল এদিকে, লোকাল এদিকে নাই, মালদার দিক হবে এটা। কেমন স্বাদ খেয়ে? স্বাদ ভালো, স্বাদ আছে। এই এখন একটা সিজনই তালের একটা সিজনই, আর খুব কম দামে বেচছে, দাম একটা বেশি নেই। এই যে তাল বছরের প্রথমে শুরুতে তাল আনলেন, কেমন তাল কোথাকার? এটা মালদার তাল, খুব চাহিদা। আজকে ভালোই বেচা কিনা হলো। কত করে বিক্রি করছেন? 9টারও 100 টাকা। আচ্ছা, বর্তমানে যে তালের শাঁস খেয়ে কতটা উপকৃত হয়? তাল হচ্ছে বছরের প্রথম ফল, বছরে একবারে পাওয়া যায় ফলটা। এই ফল 2 মাস তারপরে তো পেকে যায় তাল। আমি SBI এর সামনে বসি। এটা কি লোকাল না বাইরের? না, বাইরের। লোকাল তাল নেই? লোকাল তাল তিতা। তিতা? আচ্ছা, তো বাইরের থেকে এনে কতটা লাভ হয়? লাভ হয়, ডাল ভাতে পয়সাটা তো হয়। রোজ কি কতদিন চালাবেন এইভাবে? আমি 2 মাস চালাবো। পাওয়া যাবে? হ্যাঁ। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গানে, নাচে ও আবৃত্তিতে সেরা প্রতিভা বেছে নিতে শুরু হয়েছে সপ্তসুর বাংলা সেরা সিজন 2। আপনার প্রতিভাকে মেলে ধরতে চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায় জলপাইগুড়ি জিলা স্কুলের অডিটোরিয়ামে। সঙ্গে আনুন 1 কপি পাসপোর্ট সাইজ ফটো ও বয়সের প্রমাণপত্র। গ্রুপ এ 15 বছরের মধ্যে ও গ্রুপ বি 15 বছরের ঊর্ধ্বে। চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায়। শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে মহানন্দা ব্যারেজে ভেসে এলো এক ব্যক্তির মৃতদেহ। সন্দেহ করা হচ্ছে সিকিমের নিখোঁজ ব্যক্তির দেহ হতে পারে। ঘটনাস্থলে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। তিস্তা নদী থেকে গজলডোবা ব্যারেজ হয়ে মহানন্দা ব্যারেজে ভেসে এসেছে ওই দেহ বলেই সন্দেহ। এখনো পর্যন্ত ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি। সিকিমের ধর্ষের সেনা ছাউনি থেকে শুরু করে জলবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিস্তার গ্রাসে চলে গেছে। নিখোঁজ রয়েছে সেনা কর্মীরা এবং পরিবারের লোকজন।
এই দেহ সিকিমের কিনা সে বিষয়ে খোঁজ খবর করতে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার পুলিশ মৃতদেহ তথ্য ছবি সিকিম সরকারকে পাঠালো। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 42.2 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। এবার আর ভিন রাজ্যের ওপর নির্ভরতা নয়, বাংলা খোদ তৈরি করবে আধুনিক মানের আলুর বীজ। জলপাইগুড়িতে এসে জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পাশাপাশি সারের কালোবাজারি রুখতে পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটাই জানান শোভনবাবু। প্রায় 200 কোটি টাকা বকেয়া মেটানোর দাবিতে আজ জলপাইগুড়ি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঠিকাদাররা পিএইচই ডিভিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বকেয়া না মিটলে আগামীতে অনশনের হুমকি ঠিকাদারদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।